ওয়ালাইকুম সালাম। কেমন আছো তোমরা সবাই? গত সোমবারে আমার বাসায় একটু মেহমান এসেছিল। আমি আসলে তোমাদের ক্লাসটা নিতে পারিনি। যাই হোক, ওয়ালাইকুম সালাম। মাইন বুয়ান ভালো না ভাই স্যার? কেন ভাইয়া বললো তো, কি হয়েছে তোমার? তো আজকে আমাদের কিছু সিকিউ বাদ আছে, এটা সলভ করব। করার পরে বলো তো কোন চ্যাপ্টার শুরু করা যায়। আজকে তো সরল লেখা মোটামুটি শেষ হয়ে যাবে, 3-4টা মনে হয় সিকিউ সলভ বাদ আছে। তো এরপরে কোন চ্যাপ্টার শুরু করা যায়? ওয়ালাইকুম সালাম। রাব্বি ইসলাম ইমন, তৌসিফে রাফিদ, ইফতি রাহাত, কনিক। কনিকে তোমাদের সবার সমস্যা, তাই না? দেখি কমপ্লেক্স নাম্বার ভাইয়া। কনিক 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 কনিকে বেশি ভোট এসছে। ইন্টিগ্রেশনে 2 জন, জটিল সংখ্যা 2 জন। দুর্জয় আলদার, আদাব স্যার, আদাব। কনিক, মুসলিমা খাতুন, কনিক। তো ঠিক আছে। মোসাম্মদ জামিলা, ইন্টিগ্রেশন। কনিকের ভোট বেশি। কনিক। সমাপ্তি ইসলাম, কনিক। হ্যাঁ, কনিকও তো আছে আসলে। জটিল সংখ্যা অনেক ছোট চ্যাপ্টার, খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। ম্যাট্রিক্স নির্ণায়কে করব, মার্জা মেয়াজামিন, ম্যাট্রিক্স নির্ণায়কে করব, কোনো সমস্যা নাই। তো আমরা সামনে শুক্রবারে একটা ক্লাস নেব, তাহলে কনিক দিয়েই শুরু করি। কনিকের দেখা গেল এমসিকিউ আমরা একদিনে শেষ করতে পারি কিনা, একটু বেশি ক্লাস নিয়ে, ম্যারাথন ধরনের ক্লাস নিয়ে, নইলে 2 দিন লাগবে। এই তো, তারপর সিকিউ দেখা যাবে। ঠিক আছে, সরল লেখা আজকে শেষ। আর আমি তোমাদের বোর্ড প্রশ্নের যদি কোনো সমস্যা থাকে, বোর্ড প্রশ্নের রেকর্ডগুলো আজকে আমি ছবি তুলে দিয়ে দেবো নি, সিকিউ প্রশ্নগুলো। যদি প্রবলেম থাকে আমাকে তোমরা নক করিও, সলভ করে দেবো নি। ক্যামেরার লেন্স কি ঘোলা হয়ে আছে? না, ঘোলা হয়ে নাই, লাইটের মনে হয় প্রবলেম। একটু দাঁড়াও ভাইয়া, লাইটটা একটু দিই, তাহলে সুবিধা হবে না। এবার কি ঘোলা দেখা যায়? লাইটটা একটু বন্ধ করে দিই। এবার কি ক্লিয়ার দেখা যায়? লেখা ক্লিয়ার দেখা গেলে হলো। ম্যারাথন ক্লাসটা ইন্টিগ্রেশনের উপর ইনশাআল্লাহ। তো দেখো, আমরা শুরু করে দিই। সেদিন আমরা কয় নম্বর পর্যন্ত করেছিলাম? 5 নম্বর পর্যন্ত করেছিলাম। 5 নম্বর সলভ করেছিলাম। 6, 7, 8 নম্বর এগুলো বাদ আছে। তো এগুলো আমি এখন সলভ করবো। দেখো, আমি যে নোটটা দিয়েছিলাম গ্রুপেও তো দিয়েছিলাম। 6 নম্বর বলছে ক নম্বরে
যে টি পরিবর্তনশীল হলে টোয়াইস এ টি কমা এ টি স্কয়ার বিন্দুটি দ্বারা নির্দেশিত সঞ্চার পথের সমীকরণ। তাহলে এটার অ্যান্সার করবা এভাবে, প্রদত্ত বিন্দু ফাইনাল পরীক্ষায় প্রদত্ত বিন্দু টোয়াইস এ টি কমা এ টি স্কয়ার, ওকে। তাহলে এই বিন্দুটি দ্বারা নির্দেশিত সঞ্চার পথের সমীকরণ টি পরিবর্তনশীল বলা আছে। আমি তোমাদেরকে বলেছিলাম যে সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করতে গিয়ে পি অফ এক্স ওয়াই সঞ্চার পথের উপর চলমান একটি বিন্দু ধরে নিলাম। তাহলে ধরি ফাইনাল পরীক্ষা এইভাবে লিখবা আর কি, ধরি পি অফ এক্স ওয়াই সঞ্চার পথের উপর চলমান একটি বিন্দু, রাইট। তার মানে কি এই বিন্দুটা সঞ্চার পথের উপর দিয়ে চলবে, ওই সঞ্চার পথের উপরেও এটা একটা কিন্তু পরিবর্তনশীল বিন্দু টি এর বিভিন্ন মানের জন্য। তার মানে কি এই ভুজ পরিবর্তন হবে এই ভুজ অনুসারে, এই কোটি পরিবর্তন হবে এই কোটি অনুসারে। তাহলে অতএব আমরা লিখব x ইকুয়াল টু টোয়াইস এ টি, এটা দেবা ইকুয়েশন নম্বর 1, y ইকুয়াল টু দিবা এ টি স্কয়ার, এটা দেবা ইকুয়েশন নম্বর 2। এখন আমার প্রশ্নে বলা আছে কে পরিবর্তনশীল, টি পরিবর্তনশীল। মনে রাখবা যে পরিবর্তনশীল তাকে ভ্যানিশ করতে হবে। তাহলে কে পরিবর্তনশীল, টি পরিবর্তনশীল, তাহলে টি কে ভ্যানিশ করবা। তাহলে যে কোনো একটা ইকুয়েশন থেকে টি এর মান আরেকটা ইকুয়েশনে বসিয়ে দাও, অথবা 1 নম্বরকে বর্গ করো তোমরা। 1 নম্বরকে বর্গ করলে x স্কয়ার ইকুয়াল টু 4a স্কয়ার ইন্টু টি স্কয়ার, তার মানে কি 4a ইন্টু এ টি স্কয়ার, রাইট। এবার বলো তো এ টি স্কয়ার মানে কি y, তাহলে অতএব x স্কয়ার ইকুয়াল টু 4a y, ইহাই নির্ণয় সঞ্চার পথের সমীকরণ। তার মানে কি এই দুটা ভুজ আর কোটি টি কে ভ্যানিশ করে এক্স ওয়াই এর যে সম্পর্ক সেটাই হচ্ছে তার সঞ্চার পথ, রাইট। তাহলে x স্কয়ার ইকুয়াল টু 4ay, এটাই অ্যান্সার, 2 মার্ক পেয়ে গেলে তোমরা, ওকে। তাহলে এরকম ভাবে আরো যখন বিন্দু থাকবে, মনে করো কোন একটা বিন্দুতে যদি কোন একটা চলক পরিবর্তনশীল বলা থাকে, সেই চলককে ভ্যানিশ করে এক্স ওয়াই এর যে সমীকরণ পাওয়া যাবে সেটাই হবে তার হচ্ছে সঞ্চার পথের সমীকরণ, ক্লিয়ার। এরকম অনেক বিন্দু থাকতে পারে তোমাদের, যেমন দেখো এরকম থাকতে পারে যে টি পরিবর্তনশীল হলে a cos of t, a sin of t, এগুলো একটু মনে রাখো, ঠিক আছে। এই বিন্দুটি দ্বারা নির্দেশিত সঞ্চার পথের সমীকরণ ভাষায় একটু আগে যেভাবে লিখলাম ওইভাবে লিখবা, আমি সংক্ষেপে একটু বলছি। আরো থাকতে পারে a cos t, b sin t, এটা থাকতে পারে, রাইট। আরো থাকতে পারে a cos t প্লাস মনে করো h, a sin t প্লাস k, টি পরিবর্তনশীল কিন্তু প্রত্যেক ক্ষেত্রে। তাহলে টি পরিবর্তনশীল হলে টি কে ভ্যানিশ করতে হবে। তাহলে সাইন আর কস যখন দেওয়া থাকে তখন দেখো কি করবা, পি অফ এক্স ওয়াই সঞ্চার পথের উপর চলমান একটা বিন্দু ধরে নিবা, তার মানে এটা x, তাহলে x ইকুয়াল টু লিখবা a cos of t প্লাস h। এখান থেকে তোমরা একটা কাজ করবা, cos t কে আলাদা করবা, অর্থাৎ x মাইনাস h ইকুয়াল টু a cos of t, এটা দিলা ইকুয়েশন নম্বর 1। তাহলে কোটি স্থানাঙ্ক y ইকুয়াল টু, এখান থেকে শুরু করবা না, ভাষা থেকে শুরু করবা, যে প্রদত্ত বিন্দু এইটা, তারপরে লিখবা পি অফ এক্স ওয়াই সঞ্চার পথের উপর চলমান একটি বিন্দু, ফাইনাল পরীক্ষা এভাবে লিখতে হবে। অতএব x ইকুয়াল টু এটা, y ইকুয়াল টু তাহলে কোটি a sin t প্লাস k, দ্যাট ইজ y মাইনাস k ইকুয়াল টু a sin t, এটা দেবা ইকুয়েশন নম্বর 2। আর এখন তোমার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে টি কে ভ্যানিশ করা। তাহলে এই দুটো বর্গ করে যোগ করে দিলে টি ভ্যানিশ হবে। তাহলে অতএব x মাইনাস h হোল স্কয়ার
প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার ইন্টু কজ স্কোয়ার টি প্লাস সাইন স্কোয়ার টি কমন নেবে। কজ স্কোয়ার টি প্লাস সাইন স্কোয়ার টি মানে কি 1। তাহলে এটা একটা বৃত্তের সমীকরণ যার কেন্দ্র এইচ কে এবং ব্যাসার্ধ এ। তার মানে তুমি এই জিনিসটা নোট করে রাখবা, এগুলো এমসিকিউ প্রশ্ন হতে পারে। বলবে এই বিন্দুটি নিম্নের কোন সঞ্চারপথের উপর অবস্থিত? সরলরেখা, বৃত্ত, পরাবৃত্ত, উপবৃত্ত, রাইট? তাহলে দেখবা, মনে রাখবা, যদি কোনো একটা চলমান বিন্দু ভুজ আর কোটিতে সাইন কস থাকে, সাইন কজের সহগ যদি অভিন্ন হয়, সাইন কজের সহগ যদি অভিন্ন হয় তবে সেটা বৃত্ত হবেই। সাইন কজের চিহ্ন যদি আলাদা হয় সেটা উপবৃত্ত হবেই, রাইট? তাহলে এটা উপবৃত্তের উপর অবস্থান করে, এটা বৃত্তের উপর অবস্থান করে। কি ক্লিয়ার? এরকম ভাবে অধিবৃত্ত আছে। যেমন দেখো, আমি যদি বলি এটা এ sec t, বি tan t, এটা দ্বারা নির্দেশিত সঞ্চারপথের সমীকরণ কি হবে? তাহলে sec t আর tan t কে ভ্যানিশ করার জন্য আমরা জানি sec স্কয়ার t মাইনাস tan স্কয়ার t ইকুয়াল টু 1। তার মানে কি, তুমি x ইকুয়াল টু ধরবা a sec t, y ইকুয়াল টু ধরবা b tan t। কিন্তু এই মুহূর্তে তো বর্গ করে বিয়োগ করলে আর ভ্যানিশ হচ্ছে না, a আর b আলাদা। তখন তোমাকে করতে হবে কি, x বাই a আকারে নিয়ে আসো, sec t কে তুমি পৃথক করে ফেলো, আর এখান থেকে y বাই b ইকুয়াল টু তুমি tan t লেখো, রাইট? তাহলে অতএব x স্কয়ার বাই a স্কয়ার মাইনাস y স্কয়ার বাই b স্কয়ার, এটা ইকুয়াল টু sec স্কয়ার t মাইনাস tan স্কয়ার t, দিস ইকুয়াল টু 1। সুতরাং এটা একটা অধিবৃত্তের ইকুয়েশন, কি ঠিক না বলো? তাহলে sec t এবং tan t এর সহগদ্বয় যদি আলাদা হয় বা একই হয় তবে সেটা হবে অধিবৃত্ত। যদি একই হয় তাহলে আয়তাকার অধিবৃত্তের উপর অবস্থান করবে। a আর b যদি সমান হয় সেটা আয়তাকার অধিবৃত্ত বা রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা বা সমপরাবৃত্ত, রাইট? এগুলো নামকরণ করা হয়। তাহলে আশা করি তোমাদের ফাইনাল পরীক্ষায় পরিবর্তনশীল বিন্দুর যদি সঞ্চারপথ চাই তাহলে তোমরা পারবে। তাহলে যে পরিবর্তনশীল তাকে কি করতে হবে? ভ্যানিশ করতে হবে। কিভাবে ভ্যানিশ করবা? দ্যাট ইজ ইওর ইস্যু, রাইট? তাহলে 6 এর ক নম্বর কমপ্লিট। এবার 6 এর খ দেখো। 6 এর খ নম্বরে একটা চিত্র দেওয়া আছে এরকম, এটা ভুল বিন্দু অর্থাৎ মূল বিন্দু, এটা y অক্ষ। এখানে এরকম ভাবে চিত্র দেওয়া আছে, এই চিত্রটা দেওয়া আছে, এটা a দেওয়া আছে, এটা b দেওয়া আছে, এটা c দেওয়া আছে। b এর স্থানাঙ্ক দেওয়া আছে -4 2, c এর স্থানাঙ্ক দেওয়া নাই। আবার এখানে এটা তো সি মানে খ নম্বর অ্যান্সারের জন্য প্রশ্নে বলা আছে ও এ বি সি সমান্তরিকের OC এর ঢাল -2। তাহলে OC রেখার ঢাল দেওয়া আছে -2, তাহলে এটা ঢাল দেওয়া আছে -2। ক্লিয়ার? তার মানে কি OC কিন্তু মূল বিন্দুগামী, এটা দেখা যাচ্ছে, রাইট? এবারে বলছে এ এবং সি এর স্থানাঙ্ক নির্ণয় করো এবং এসি কর্ণের সমীকরণ নির্ণয় করো, রাইট? তাহলে এসি কর্ণের সমীকরণ নির্ণয় করতে গেলে এ বিন্দুর আর সি বিন্দুর স্থানাঙ্ক লাগবে। তাহলে এর সি এর স্থানাঙ্ক পাইলে তোমার সব কিছু কমপ্লিট হবে। তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক বের করার সময় এখান থেকে এটা কত দূরে আছে সেটা দেখতে হবে। এর দৈর্ঘ্যটুকু জানা থাকলে আমরা এ বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারবো। বামে হলে নেগেটিভ ভুজ, -0 হবে, রাইট? তাহলে আমরা এখন এখানকার স্থানাঙ্ক আর এখানকার স্থানাঙ্ক বের করব। ক্লিয়ার? তাহলে দেওয়া আছে OC সরলরেখার ঢাল, OC এর ঢাল ইকুয়াল টু -2, যা মূল বিন্দুগামী। এভাবে অ্যান্সার করবা, কিন্তু এইভাবে ভাষায় লিখে অ্যান্সার করবা, যা মূল বিন্দুগামী। তাহলে অতএব OC এর সমীকরণ
তাহলে বলো অতএব ওসি এর সমীকরণটা একটু তোমরা লিখে নেবা যে y ইকুয়াল টু -2x, ইকুয়েশন নম্বর দিবা এটা 1, y ইকুয়াল টু mx, মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ কি y ইকুয়াল টু mx, তাহলে y ইকুয়াল টু -2x, আমি ওসি রেখার সমীকরণ কিন্তু পেয়ে গেছি। এবার আসো, এখন আমাকে বলো যে বিভিন্ন ভাবে বের করা যায় এই প্রশ্ন। এই বিন্দুর স্থানাঙ্ক -42, এর অর্থ হচ্ছে এখান থেকে এরপরে যদি লম্ব টানি বি হতে এক্স অক্ষের উপরে এবং সি হতে এক্স অক্ষের উপরে লম্ব টানলাম, এভাবে অঙ্ক করা যায়। মনে করো এটা ই দিলাম, এটা দিলাম এফ, ঠিক আছে? তাহলে এই কথাটা লিখবো এবার, বি ও সি হতে এক্স অক্ষের উপর যথাক্রমে বিই ও সি এফ লম্ব আঁকি, রাইট? এখন আমাকে বলো, যেহেতু এটা সমান্তরিক, বলাই আছে ও এ বি সি একটা সমান্তরিক, তাহলে ও এ আর বি সি সমান্তরাল, তাহলে এক্স অক্ষের সমান্তরাল বি সি, তাহলে বি এবং সি এর উচ্চতা সেম, তাহলে বি বিন্দুর কোটি আর সি বিন্দুর কোটি হবে সেম। তাহলে অতএব আমরা বলতে পারি যে এখানে বলে নিবা যেহেতু ও এ বি সি সমান্তরিক, মানে ভাষায় বলে দিতে হবে, তুমি মনের ভাব প্রকাশের জন্য যা বলবা সেটাই তো ভাষা। সুতরাং আমরা লিখতে পারি বিই ইকুয়াল টু সি এফ ইকুয়াল টু 2, কি ঘটনা সঠিক কেন বলো? তাহলে বিই ইকুয়াল টু সি এফ ইকুয়াল টু 2, তাহলে এইটুকু 2, এইটুকু 2, তাহলে এইটুকুর উচ্চতা 2, এইটুকুর উচ্চতা 2। আমি জানি না এই ভুজটুকু কত, আমি ধরে নিলাম এটা আলফা, ও এফ ইকুয়াল টু আলফা। তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক আমি কি বলতে পারি যে সি বিন্দুর স্থানাঙ্ক, এইটুকু দৈর্ঘ্য আলফা ধরেছে, কিন্তু খেয়াল করিও এটুকু দৈর্ঘ্য আলফা, তাহলে এইটুকু এখানকার স্থানাঙ্ক দেওয়া -α,2। তাহলে আমি ধরে নিয়েছি যে ও এফ ইকুয়াল টু আলফা, এটা দৈর্ঘ্য, কিন্তু এটা কিন্তু দৈর্ঘ্য, এখানে কিন্তু খুব সেন্সিটিভ বিষয়, খেয়াল করিও। বাট যেহেতু মূল বিন্দুর বামে, সুতরাং ভুল হবে নেগেটিভ, আলফা এখানে কিন্তু পজিটিভ বুঝাইছি, দৈর্ঘ্য যেহেতু, রাইট? তাহলে অতএব সি বিন্দুর স্থানাঙ্ক, সি বিন্দুর স্থানাঙ্ক -α,2। বলো তো বাবা, এই যে বিন্দুটা, এই বিন্দুটা এই রেখার উপর অবস্থান করে কিনা? হ্যাঁ, ওসি রেখার উপর অবস্থান করে কিনা? ওসি রেখা কোনটা? এইটা। তাহলে যা কিনা বিলংস টু 1 নং সরলরেখা, তার মানে এই বিন্দুর সমীকরণকে কি করবে? তাহলে সিদ্ধ করাইলে 2 ইকুয়াল টু -2 ইন্টু -α, অতএব আলফা ইকুয়াল টু কত রে বাবা? 1। তাহলে এইটুকু দৈর্ঘ্য কিন্তু 1, আলফার মান 1, অতএব সি বিন্দুর স্থানাঙ্ক, তাহলে অতএব সি বিন্দুর স্থানাঙ্ক, অতএব সি বিন্দু -1, 2, আলফার মান কিন্তু 1, বাট সি বিন্দু কিন্তু -α2, তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক -1, 2। কি ক্লিয়ার? বাট এটুকু দৈর্ঘ্য কত বলো তো? 1, এটুকু দৈর্ঘ্য 1, তাহলে এটুকু দৈর্ঘ্য যদি 1 হয়, তাহলে এটুকু দৈর্ঘ্য কি হবে? না, এটুকু দৈর্ঘ্য 1, মানে এটা তো সমান্তরিক না, এখান থেকে এর উপর লম্বটা নিছি, তাহলে এটুকু আর এটুকু সমান হবে না। তাহলে আমরা বলতে পারি এবার, দেখো এখানকার স্থানাঙ্ক -4,2, এর অর্থ কি এখান থেকে এইটুকু 4 একক, এটুকু 4 একক। তাহলে কি আমরা বলতে পারি যে ও এর দৈর্ঘ্য কত হবে? তাহলে অতএব ও এ ইকুয়াল টু, ও এ মানে এইটুকু, তাহলে ও এ মানে ও ই মাইনাস এ ই, এটা ইকুয়াল টু ও ই মাইনাস ও এফ, এই মানে তো ও এফ, তাহলে এটা ইকুয়াল টু ও ই মানে কত? 4 একক, ও এফ মানে কি 1 একক, দ্যাট ইজ 3,
তাহলে ও এর দৈর্ঘ্য পাইলে তুমি 3, তাহলে অতএব এ বিন্দুর স্থানাঙ্ক কত হবে -30, যেহেতু নেগেটিভ দিকে, তাহলে অতএব এ বিন্দু এ অফ -30, কি ক্লিয়ার? তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক হয়েছে কিনা, একবারে কমপ্লিট অ্যান্সার, কোনো অপূর্ণতা নাই কিন্তু এখানে, রাইট? তাহলে অতএব এ বিন্দুর স্থানাঙ্ক -30 আর সি বিন্দুর স্থানাঙ্ক কত পাইছো -1 2, অতএব এসি সরলরেখার সমীকরণ বা এসি কর্ণের সমীকরণ। তাহলে অতএব দেখো, অতএব এসি কর্ণের সমীকরণ, এসি কর্ণের সমীকরণ, ওকে? এসি কর্ণের সমীকরণ x মাইনাস x1, এ বিন্দুর স্থানাঙ্কের ভুজ হচ্ছে -3, -1 হচ্ছে +3, ডিভাইডেড বাই x1 মাইনাস x2, x2 মানে -1, -1 +1, ইকুয়াল টু y মাইনাস y1 ডিভাইডেড বাই y1 মাইনাস y2 এর মান 2। এটা সলভ করে যা আসবে সেটা অ্যান্সার, কি ক্লিয়ার? তাহলে এই যে এ এবং সি এর স্থানাঙ্কটা বের করলাম, যোগ বিয়োগ করে অ্যাডমিশন টেস্ট হলে তো সরাসরি চিত্র আঁকিয়ে বলে দিতাম যে স্যার চিত্র থেকে দেখলেন সি বিন্দুর স্থানাঙ্ক -1 2 আর এ বিন্দুর স্থানাঙ্ক -30, চিত্রেই বলে দিতাম সব। বাট এই চিত্রে কখন কোথা থেকে কিভাবে গেলা সেই ভাষা দিয়ে লেখাটাই আমাদের ফাইনাল পরীক্ষায় সর্বোচ্চ মার্ক পাওয়ার জন্য হেল্প করবে, রাইট? অথবা এই অঙ্কটা আমরা আরেকভাবে করতে পারতাম, এগুলো এই যোগ বিয়োগ করে কিছু করার দরকার নাই, যদি তুমি ইকুয়েশনগুলো বের করতে পারো, ঠিক আছে? ইকুয়েশনগুলো যদি বের করতে পারো, যেমন দেখো বিভিন্নভাবে চিন্তা করতে পারো তুমি, সেটা হচ্ছে এখন দেখো আমি তো এটা ঢাল জানি, এটা ঢাল জানি না, তার মানে কি ওসি রেখার সমীকরণ প্রথমে যেটা লিখে নিয়েছিলাম যে ওসি এর সমীকরণ, ওসি এর সমীকরণ y ইকুয়াল টু -2x থাকে এটা, রাইট? এবারে বলো এক ঢাল আর এক ঢাল কি সমান না? তাহলে এগুলো তোমার কিছু দরকার নেই আসলে, তাহলে এক ঢালও কিন্তু -2, কার ঢাল? এক ঢাল, যেহেতু এটা এটা সমান্তরাল, ঢাল জানা বিন্দু জানা, তাহলে এবি এর সমীকরণ পাবো। তাহলে অতএব এবি এর সমীকরণ দেখো একবারে করব, এবি এর সমীকরণ y মাইনাস y1 এটা ইকুয়াল টু m ইনটু x মাইনাস x1, কি ক্লিয়ার? এটা কার সমীকরণ পেলাম? তাহলে এবি রেখাটি x অক্ষকে যে বিন্দুতে ছেদ করে সেটাই তো এ, তাহলে x অক্ষের ছেদ বিন্দুতে y এর মান কি? তাহলে y এর মান যদি এখানে 0 বসাই, y ইকুয়াল টু 0 হলে তাহলে -2 ইকুয়াল টু -2 ইনটু x প্লাস 4, তাহলে -2 4 দিলে উড়ে যায়, তাহলে x ইকুয়াল টু -4, তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক কমপ্লিট। আমার কথা বুঝো নি? তাহলে অতএব এ বিন্দু, তাহলে এ বিন্দু হয়ে গেল, এ বিন্দু -40, যে যত সুন্দরভাবে উপস্থাপন করতে পারে তোমাদের ইচ্ছা ভাই খুশি কাটুকে। এখন দেখো আমি তো এই বিন্দুর কোটি পাই গেছি, তুমি কি বলবা বি বিন্দুর কোটি এবং সি বিন্দুর কোটি অভিন্ন, রাইট? বি বিন্দুর কোটি আর সি বিন্দুর কোটি অভিন্ন, কি কারণে? এই উচ্চতার এই উচ্চতা সেম, যেহেতু বিসি x অক্ষের সমান্তরাল, এভাবে লিখবা যেহেতু বিসি সমান্তরাল x অক্ষ, তাই কি না? অতএব সি বিন্দুর কোটি, অতএব সি বিন্দুর কোটি y ইকুয়াল টু 2, সি বিন্দুর কোটি এটা, তাহলে এই y এর মান এই y ইকুয়াল টু -2x সরল রেখা, মানে সি বিন্দুটা কার উপর অবস্থান করে? y ইকুয়াল টু -2x সরল রেখার উপর, ওসি রেখার উপর। ওসি রেখার সমীকরণ তো তুমি জানো, এটা এখানকার উপর y এর মান তুমি জানো কি? ও কোথায়? ও সরি 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 x ইকুয়াল টু -3, সরি আমি এটা 0 মধ্যে কথা, এগুলো একটা কথা, এগুলো হিসাব, এটা কাটা গিয়ে তো 1 হয়, তাহলে x ইকুয়াল টু -3 না, তাহলে -3, সরি দুঃখিত, মাফ করে দেবো, বয়সের দোষ। যাই হোক, বেশি সমান্তরাল x অক্ষ, তাহলে সি বিন্দুর কোটি কত? y ইকুয়াল টু 2,
তাহলে y এর মান যদি এখানে বসিয়ে দিই তাহলে অতএব 2 ইকুয়াল টু কত হবে -2x, তাই কি না? অতএব x ইকুয়াল টু কত -1, তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক কত হবে -1, যে যেভাবে করতে পারে, যে যত সুন্দরভাবে উপস্থাপন করতে পারে, কিন্তু বেসিক থাকতে হবে, রাইট? তাহলে 6 এর খ নম্বর কমপ্লিট। এবার আসো, এবার তোমরা বুঝলা কি? আব্দুল সালাম বলছে ভাইয়া -30 না? হ্যাঁ -30ই তো। ওই বয়সের দোষে দেওয়া হয়। কি ক্লিয়ার কিনা? আপনারা ইয়াসমিন ওকে। এবার দেখো 6 এর গ নম্বর বলা আছে চিত্রে AD 2AD = 2BD। তাহলে ওই চিত্রটাই ছিল আসলে খুব গয়ের জন্য। এই তো এই এটা A, এটা B, এটা হচ্ছে C, এটা হচ্ছে O। এখানে একটা D বিন্দু দেওয়া আছে। D বিন্দুতে এরকম একটা লম্ব দেখানো আছে, ওকে? এখানে E বিন্দু দেওয়া আছে, ক্লিয়ার? প্রশ্নে বলা আছে চিত্রে 2 × AD = BD বলে ED এর সমীকরণ নির্ণয় করো। তাহলে ED হচ্ছে AB এর উপরে লম্ব। তো আমরা কি করব? B এর স্থানাঙ্ক তো আমার -4 দেওয়া আছে, এর ঢাল হচ্ছে -2 প্রশ্ন মতে, যেহেতু OC এর সমান্তরাল, রাইট? তাহলে যেহেতু AB সমান্তরাল OC, সুতরাং AB এর ঢাল, এভাবে আমরা উত্তর শুরু করব। AB এর ঢাল = -2 বিকজ OC এর ঢাল -2 প্রশ্নে দেওয়া আছে, আমি তো বলি নাই। তাহলে অতএব AB এর সমীকরণ, অতএব AB এর সমীকরণ, রাইট? AB এর সমীকরণ y - y1 = m × x - x1, রাইট? সর্বসা করলে কত আসবে? y - 2 = -2x - 8, বাম পাশে পার করে নিয়ে আসলে 2x + y + 6 = 0। এটা কিসের সমীকরণ পাইলা বলো তো বাবা? AB এর সমীকরণ পাইলাম, রাইট? এবারে A বিন্দুর স্থানাঙ্ক লাগবে, কারণ প্রশ্নে বলা আছে 2 × AD = BD, অর্থাৎ এই বিন্দুর স্থানাঙ্ক তোমার প্রয়োজন, রাইট? তাহলে A বিন্দুর স্থানাঙ্ক বের করতে গেলে এখানে y এর মান 0 বসাতে হবে। y = 0 হলে x = -3, অতএব A বিন্দু কত বলো? -30। তাহলে A বিন্দুর স্থানাঙ্ক পাইছো, B বিন্দুর স্থানাঙ্ক পাইছো প্রশ্ন মতে। দেখো কত সুন্দর প্রশ্ন, তাই না? প্রশ্ন মতে 2 × AD = BD, তার মানে কি AD / BD এটা = 1/2, অতএব AD = BD এটা = 1:2। তার মানে কি আমরা বলতে পারি যে D বিন্দুটা AB কে 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তার মানে এদিকে আছে 1 ভাগ, এদিকে আছে 2 ভাগ, তাই কি না বলো? অতএব D বিন্দুর স্থানাঙ্ক, আমরা অনুপাত নির্ণয়ের অন্তর্বিভক্ত সূত্র জানি, তাহলে অতএব D এর স্থানাঙ্ক, অতএব D বিন্দুর ভুজ লাগবে, D বিন্দুর কোটি লাগবে। এটা আমরা একবারে বের করতে পারি। আমরা যখন ভুজ নির্ণয় করতে যাব, সূত্র আমি মনে রাখি না, তোমরা তো জানোই, প্রত্যেকটা অনুপাত তার অপোজিট ভুজের সাথে গুণ হবে। তাহলে 1 × -4 প্লাস 2 × -3 মানে -6
মাইনাস 6 ডিভাইডেড বাই অনুপাত দ্বয়ের যোগফল, দ্যাট ইজ 1 প্লাস 2। কি ক্লিয়ার? দেখো, এই অনুপাত ইন্টু এর বিপরীত ভুজ, এই অনুপাত ইন্টু এর বিপরীত ভুজ ডিভাইডেড বাই অনুপাত দ্বয়ের যোগফল। যখন কোটি স্থানাঙ্ক বের করব, এই অনুপাত ইন্টু এর বিপরীত কোটি তার মানে 2, আর এই অনুপাত ইন্টু এর বিপরীত কোটি মানে 0 ডিভাইড বাই অনুপাত দ্বয়ের যোগফল। তার মানে এটা আসলো ডি অফ -10/3, 2/3। বলো ডি বিন্দুর স্থানাঙ্ক জানো কিনা? এখন ডি বিন্দুর স্থানাঙ্ক কমপ্লিট। এ বি এর সমীকরণ তোমার কাছে জানা? বলো ইডি এ বি এর উপরে লম্ব কিনা? গ নম্বর প্রশ্ন, খুবই সুন্দর প্রশ্নটা কিন্তু। তাহলে এখানে লিখবো যেহেতু ইডি লম্ব এ বি, অতএব ইডি এর সমীকরণ, ইডি এর সমীকরণ কি হয় বলো? x - 2y প্লাস k = 0, তাই কিনা বলো? কি ক্লিয়ার? তাহলে x - 2y প্লাস k = 0 ইহা কোন বিন্দুগামী? সেটা ডি বিন্দুগামী। তাহলে যা কিনা ইহা ডি অফ -10/3, 2/3 বিন্দুগামী। তার মানে বিন্দুর সমীকরণকে সিদ্ধ করিয়ে কে এর মান বের করা যাবে কিনা বলো? রাইট? দেখো, এর পরে কিন্তু আমি নিজের থেকে দিয়েছি, এটা পরীক্ষা দিয়েছিলাম। রাইট? এটা কোনো বোর্ড প্রশ্ন দিলেও দেওয়া না, কিছু করে না। জাস্ট ছেলেমেয়েরা এগুলোকে ফিল করতে পারে কিনা যে ডি বিন্দু বের করতে গেলে এ এবং বি লাগবে। বি এর স্থানাঙ্ক তো দেওয়াই আছে, তাহলে এ বিন্দু পাবো কি করে? এ বি এর সমীকরণ থেকে বা যে কোনো ভাবে হোক এ স্থানাঙ্ক বের করা যাবে। এর স্থানাঙ্ক জানা, বি এর স্থানাঙ্ক জানা, এদিকে অনুপাত দেওয়া আছে, তাহলে অনুপাতের সূত্র ইউজ করে ডি বিন্দুর স্থানাঙ্ক বের করে ফেলবো। রাইট? তারপরে এ বি এর লম্ব রেখার সমীকরণ, কাজ শেষ। ঠিক আছে? মানে সব বেসিক জিনিসগুলো মাথায় রাখতে হবে স্টোর করে। ওকে? তাহলে 6 নম্বর অঙ্ক একবারে কমপ্লিটলি কমপ্লিট। রাইট? ক্লিয়ার হয়েছে কিনা বাবা বলো? জুয়েল ভাই আবার ক্লাস দেখতে আসে কেন? ভাই মানতে আছে রাব্বি 3x - 4y + 14 = 0। সজল হোসেন বলছে বিভিন্ন চতুর্ভাগে মুখ্য মান গণিতবিদদের চিন্তার উৎপত্তি এবং কেন প্রয়োজন হলো, কারণটা যদি একটু ব্যাখ্যা করতেন। মুখ্য মানের কারণ ব্যাখ্যা করতে বলছেন। ঠিক আছে? কেন চিন্তার উৎপত্তি হলো? আসলে আমার যেটা ফিলিংস, আমি আসলে কোনো গণিতবিদদের মানে জীবনে নিয়ে পড়ালেখা মানে খুব কম করি। আসলে অনেকেই এটা নিয়ে আমি দেখি করে যে অমুক এটা বলেছে, অমুক সেটা বলেছে। আমার চিন্তা হচ্ছে যে কোনো একটা মডুলাস নির্দেশক রেখা যে কোয়াড্রেন্টেই থাক না কেন, বিভিন্ন ঘূর্ণন পরে তো এই কোয়াড্রেন্টে আসে। রাইট? তখন এটাকে ফিট করতে পারেননি হয়তো বা। দেখা গেল যে এই কোয়াড্রেন্টে একটা রেখা আছে, এটা মডুলাস নির্দেশক রেখা। তাহলে এটার আর্গুমেন্টটা কি হবে? তার মানে কি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ, তাই কিনা? এখন যদি কেউ এইভাবে এই পাক ঘুরিয়ে 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 তারপরে এখানে আসেন, কয় পাক দেওয়া হয়েছে এটা তো আমি ওয়াকিবহাল না। তাহলে এই কোয়াড্রেন্টের মানে জেনারেল রূপটা কি? জেনারেল রূপ হচ্ছে 2n π। 2n π মানে হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকের জেনারেল কোণের মান। রাইট? 0 ডিগ্রি হতে পারে, 2 π হতে পারে, 4 π হতে পারে, 8 π হতে পারে, 6 π হতে পারে। আবার দেখো এখান থেকে এটুকু ঘুরে এসছে থিটা কোণ, তাহলে দিস প্লাস থিটা। তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টের কোণের জেনারেল মান হচ্ছে 2n π প্লাস থিটা, যত পাকি দিই না কেন। রাইট? কিন্তু এই সরলরেখাটার অবস্থান তো ফার্স্ট কোয়াড্রেন্টে। আমি যদি অত ঘূর্ণন না দিয়ে আমি যদি বলি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এটা এখন কত, এই ঘূর্ণনটা কিভাবে হিসাব করা হয় জটিল সংখ্যার ক্ষেত্রে? 1 + √3i তারপরে 100 দিলাম। এটা মানে কি 100 π/3 হচ্ছে আর্গুমেন্ট।
তাহলে 100π/3 কে আমি কোয়াড্রেন্টে দেখাতে পারবো। 100π/3 মানে আমার কোয়াড্রেন্ট ব্যবস্থায় 360 ডিগ্রি কোণের বেশি তো নাই। তাহলে 100π/3 কে আমি কি করে এখানে ডিফাইন করব? তাহলে ঘোরো, কত পাক ঘোরার পরে তুমি কোন কোয়াড্রেন্টে অবস্থান করতেছো, ওই কোয়াড্রেন্টটা x অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন করে। আমার কাছে যেটা আমার ফিলিংস থেকে মনে হয় যে যারা ইতিপূর্বে যারা মুখ্য আর্গুমেন্টের কনসেপ্ট দিয়ে গেছেন তাদের ফিলিংস থেকে কি আমি যদি মনে করি যে এই যে 2 + 2 = 4 হয়েছে, 2 × 3 = 6 হয়েছে, এই জিনিসগুলো পূর্বপুরুষেরা চিন্তা করেছিল বলে ওইভাবে ওরা নামতা বা কাঠি পদ্ধতিতে বলে গেছেন। বাট আমার চিন্তা যে ধরে নাও পৃথিবীতে আমি প্রথম, আমাকে ম্যাথ আর কেউ শেখায়নি, তাহলে আমি কিভাবে ম্যাথ ফিল করবো, রাইট? সেক্ষেত্রে তখন আমি চিন্তা করি যে ঠিক আছে, তাহলে আমার কাছে মনে হয়েছে যে গণিতবিদরা এরকম চিন্তা করেন যে মুখ্য মানটা হচ্ছে সেই মান যে x অক্ষের ধনাত্মক দিক থেকে যে দিক থেকে ঘূর্ণনটা সর্বনিম্ন হবে। এই কোয়াড্রেন্টে যদি হয় তাহলে এই দিককার ঘূর্ণনের চাইতে এই ঘূর্ণনটা কম কিনা, এটাকে আমরা বলবো মুখ্য মান, রাইট? সেকেন্ড কোয়াড্রেন্টে যদি হয় তাহলে মুখ্য মান এটা। সেকেন্ড কোয়াড্রেন্টে যদি মডুলাস নির্দেশক রেখা এটা হয় তাহলে দেখি এই দিককার ঘূর্ণন কম হয় না এই দিকে খরচ কম হয় ঘূর্ণনের ক্ষেত্রে, তাহলে এই কোণটা হচ্ছে মুখ্য মান, রাইট? আমি যদি ফোর্থ কোয়াড্রেন্টে থাকি আমার ফিলিংস কিন্তু এটা, আমি কিন্তু অফলাইনে পড়ানোর সময় এটাই বলেছি যে x অক্ষের ধনাত্মক দিক থেকে যেদিকে কোণের ঘূর্ণনটা কম সেটা হচ্ছে মুখ্য মান। এটা আমার ফিলিংস থেকে, আর কোন গণিতবিদ কি করেছেন আমি কিন্তু ইতিহাস পড়ি নাই। ওকে, এখন মনে করে একটা মডুলাস নির্দেশক রেখা এখানে, তাহলে x অক্ষের ধনাত্মক দিক থেকে যেহেতু এটা আদি অক্ষরেখা, ও x রেখাটাকে বলা হয় আদি অক্ষরেখা, কারণ পৃথিবীর সবকিছুই তো আপেক্ষিক, কোনো কিছুই পরম না। তাহলে কোনো একটা রেখার সাপেক্ষে তো কোণ পরিমাপ করতে হবে। তাহলে এটা হচ্ছে x অক্ষের ধনাত্মক দিককে বলা হয় আদি অক্ষরেখা। এই আদি অক্ষরেখাকে ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরিয়ে এখানে নিয়ে আসলাম, এই কোণ আর এই কোণ, কোনটা ছোট পরিমাপের দিক দিয়ে এই কোণ, তাহলে এটা মুখ্য মান থার্ড কোয়াড্রেন্টের ক্ষেত্রে, ঠিক না? তাহলে ফোর্থ কোয়াড্রেন্টের ক্ষেত্রে আমার মুখ্য মান কোনটা? তাহলে এইটা, এদিক থেকে ঘুরলে বেশি কোণ হয়ে যায়, বেশি ঘূর্ণন হয়ে যায়, অত খরচ কেন করব, রাইট? তাহলে x অক্ষের ধনাত্মক দিক থেকে কোন একটা মডুলাস নির্দেশক রেখাতে ঘূর্ণনের সাংখ্যিক মান যেদিকে কম হবে, ঘূর্ণন যেদিকে কম হবে সংখ্যাগত মান, রাইট? সেটাই হচ্ছে তার মুখ্য মান। ঠিক আছে, আমার কাছে ধারণা এটা মনে হয়। আশা করি তুমি উত্তরটা পাইছো ভাইয়া। ক্লিয়ার? সজল হোসেন, তোমরা মনে করো কি জানো, গণিতবিদরা যা বলে গেছেন সেটাই মনে হয় সঠিক, পরবর্তীতে মানুষের আর চিন্তার কোনো উদ্ভব হয়নি। তুমি চিন্তা করবা যে পৃথিবীতে মনে করো কেউ ছিল না, তুমি প্রথম, এবার গণিত নিয়ে তুমি চিন্তা ভাবনা করতেছ, তাহলে তোমার কাছে কি লজিক আসতেছে, কি লজিক দাঁড় হচ্ছে? তাহলে এই মানগুলো, এই যে দেখো তাহলে মুখ্য মানের সংজ্ঞাটা কিভাবে দিয়েছে, তাহলে এই কোণ বা এই কোণ যেটাই হোক না কেন এগুলো সবই -π থেকে +π এর মাঝে কিনা। এই দিক থেকে হলে +π থেকে ছোট হবে, এই দিক থেকে হলে -π থেকে বড় হবে। কে ক্লিয়ার? সজল, বুঝছি ভাই, ঠিক আছে, ধন্যবাদ। এগুলো অ্যাডমিশন বেসিক প্রশ্ন করিও, কারণ হচ্ছে যে এখানে তো আসলে প্রশ্ন সলভ করতে অনেক সময় লাগে। এবার 7 নম্বর দেওয়া আছে 6x - y = 1, এটা L1 সরলরেখা। 2x - 5y = 5, এটা হচ্ছে L2 সরলরেখা। এবারে বলছে ক নম্বর প্রশ্নটা ইতিমধ্যে আমি তোমাদেরকে সলভ করাইছি এমসিকিউ ক্লাসে প্রথম দিকে পোলার এবং কার্তেশীয় স্থানাঙ্কের সময়। 4, π/3 এবং √2, π/4। ওকে, এই দুটা বিন্দু মূল বিন্দুর সাথে যে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল নির্ণয় করো। আমি তোমাদেরকে এটা শেখাইছি, চিত্র আঁকিয়ে করবা। এটা একটা হচ্ছে π/3 মানে হচ্ছে 60 ডিগ্রি কোণ উৎপন্নকারী সরলরেখা এইটা,
এটার মডুলাস দেওয়া আছে 4 আর এই কোণটা দেওয়া আছে তোমার π/3, রাইট। আরেকটা সরলরেখা দেওয়া আছে, সেটা হচ্ছে √2, π/4। তাহলে π/4 মানে 45 ডিগ্রি কোণ উৎপন্নকারী। তাহলে এইটুকুর দৈর্ঘ্য দেওয়া আছে √2 আর এই কোণটা দেওয়া আছে π/4। তাহলে এই কোণটা কত? এই কোণটা হচ্ছে π/3 মাইনাস π/4, রাইট। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল তোমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল মানে তোমাদেরকে বলেছিলাম যে হাফ ইন্টু যে কোনো দুই বাহুর দৈর্ঘ্যের গুণফল ইন্টু এদের মধ্যবর্তী কোণের সাইন অনুপাত। তাহলে বলো তো এই বাহুর দৈর্ঘ্য আর এই বাহুর দৈর্ঘ্য জানা আছে কিনা? তাহলে ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইন্টু 4 ইন্টু √2 ইন্টু সাইন অফ এই দুটা বাহুর মধ্যবর্তী কোণ, সেটা কত? সাইন অফ 60 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি মানে 15 ডিগ্রি। শেষ। এই হিসাবটা করতে পারবা না? বড় করতে পারবা কিনা? ক্যালকুলেটরে বসিয়ে করো, এত বর্গ একক লিখবা ক্ষেত্রফল। ওকে, তাহলে 7 ক নম্বর অঙ্ক কমপ্লিট। এবার 7 খ নম্বর বলছে এ অফ এইচ কে এবং বি অফ কে এইচ বিন্দু দুটি যথাক্রমে L1 এবং L2 সরলরেখার উপর অবস্থান করলে AB সরলরেখাটি উভয় অক্ষের সাথে যে ত্রিভুজ উৎপন্ন করে তার পরিকেন্দ্র নির্ণয় করো। এক্সেলেন্ট একটা প্রশ্ন দিয়েছে, কিন্তু বইয়ে প্রশ্নটা ছিল শুধু AB এর সমীকরণ নির্ণয় করো, রাইট। তাহলে দেখো, তাহলে খ নম্বর অ্যান্সার করার সময় তাহলে প্রদত্ত সরলরেখার সমীকরণ এগুলো দেওয়া আছে। আমি কিন্তু খ অ্যান্সার করতেছি এবার। ওকে, এবার বলছে, এবার লিখবা যেহেতু এ অফ এইচ কে বিলংস টু L1, এ অফ এইচ কে এক নং সরলরেখার উপর অবস্থিত, তার মানে এই বিন্দুর এই সমীকরণকে কি করবে? সিদ্ধ করবে। 6h মাইনাস কে ইকুয়াল টু 1, এটা দাও ইকুয়েশন নম্বর 1 দাও, যেহেতু এখানে L1 দেওয়া আছে, এটা এক নম্বর ইকুয়েশন দিতে তো সমস্যা নেই। এবার বি অফ কে এইচ 2 নং সরলরেখার উপর অবস্থিত, মানে L2 এর উপর অবস্থিত। 2 নং না তো L2। তাহলে অতএব তাহলে এই বিন্দুর এই সমীকরণকে সিদ্ধ করবে। তাহলে কি হবে বলা? 2k মাইনাস 5h ইকুয়াল টু 5, ইকুয়েশন নম্বর 2, ঠিক না বলো? তাহলে এই দুটার সমীকরণ সমাধান করে আমরা এইচ আর কে এর মান বের করতে পারবো কিনা? ঠিক আছে, দেখো এইচ এর মান আসবে তোমার 1 আর কে এর মান আসবে 5। তাহলে তোমরা কিন্তু এই দুটার সমীকরণ সমাধান করবা। ওকে, তাহলে 1 ও 2 সমাধান করে পাই 1 ও 2 বজ্রগুণন অপনয়ন যেটা করো, তাহলে এইচ ইকুয়াল টু 1, কে ইকুয়াল টু 5। তাহলে এইচ এবং কে এর মান পাওয়া হয়ে গেছে। কারণ কি? এ বিন্দুটা নির্ভরই করে এইচ কে এর উপরে, বি বিন্দুটাও নির্ভর করে এইচ কে এর উপরে। তাহলে এইচ কে আমার অজানা রাশি, দুইটা অজানা রাশি সলভ করার জন্য আমাদের দুটো ইকুয়েশন প্রয়োজন হয়। এই দুটা শর্ত প্রশ্নে দেওয়া ছিল, এই জন্য দুটো ইকুয়েশন তৈরি হয়েছে এইচ এবং কে এর। সেই দুটো ইকুয়েশন তৈরি করে আমি এইচ কে এর মান নির্ণয় করলাম, রাইট। তাহলে অতএব এ বিন্দুর স্থানাঙ্ক, অতএব এ বিন্দু এ অফ কত? এইচ কে মানে 1, 5। বি বিন্দু কত? কে এইচ। বি বিন্দু কত? কে এইচ, তার মানে কি 5, 1। এ ক্লিয়ার? এ বিন্দু আর বি বিন্দু হচ্ছে বি অফ 5, 1। তাহলে তুমি বলো এ বি এর স্থানাঙ্ক পেয়ে গেছো, রাইট। এবারে বলেছে তোমাকে এবি রেখাটি উভয় অক্ষের সাথে যে ত্রিভুজ উৎপন্ন করে, আমি তোমাদেরকে বলেছিলাম মনে একটা সরলরেখা x বা y অক্ষের যদি সমান্তরাল না হয়, সেই সরলরেখাটা উভয় অক্ষের সাথে একটা সমকোণী ত্রিভুজ গঠন করে, রাইট। তাহলে এবি এর সমীকরণ বের করো। তাহলে এবি এর সমীকরণ, এবি এর সমীকরণ x minus x1 divided by x1 minus x2 equal to y minus y1 divided by y1 minus y2। তার মানে এর হিসাব নিকাশ করলে আসবে x plus y equal to 6, তার মানে x by 6 plus y by 6 equal to 1। এটা এবি এর সমীকরণ। তাহলে বলো এবি সরলরেখাটি উভয় অক্ষের সাথে যে ত্রিভুজ উৎপন্ন করে সেটা একটা সমকোণী ত্রিভুজ,
খেয়াল করো, এর দেখো এটা মূল বিন্দু, তাহলে এটা হবে তোমার এ বিন্দুর স্থানাঙ্ক 60, কারণ x অক্ষতে খণ্ডিত অংশ 6, y অক্ষতে খণ্ডিত অংশ 6, আর বি বিন্দুর স্থানাঙ্ক হবে 0, 6। ঠিক না হলো? এবার আমরা লিখব, যেহেতু এবি সরলরেখাটি উভয় অক্ষের সাথে ওই এবি সমকোণী ত্রিভুজ গঠন করে, সুতরাং ত্রিভুজটির পরিবৃত্তের কেন্দ্র হবে অতিভুজ এবি এর মধ্যবিন্দু। এই কথাটা লিখে দেব, রাইট? নইলে পরিকেন্দ্র নির্ণয় করার যে ওই আলফা বিটা ধরে করতে গেলে অনেক সময় লাগবে, রাইট? তাহলে এখানে লিখবা, যেহেতু এবি উভয় অক্ষের সাথে ওই এবি সমকোণী ত্রিভুজ গঠন করে, সুতরাং ত্রিভুজটির পরিবৃত্তের কেন্দ্র অতিভুজ এবি এর মধ্যবিন্দু। এই যে জিনিসগুলো যখন তুমি লিখবা, স্যার যে তোমার খাতা কত আনন্দে দেখবে, কত মন খোলাসা করে দেখবে, এই সেলের বেসিক কোন লেভেলের, রাইট? যে দেখতে পাচ্ছ যে তুমি একটা সমকোণী ত্রিভুজ গঠন করে ফেলেছো উভয় অক্ষের সাথে, আর সমকোণী ত্রিভুজের পরিবৃত্তের এটা পরিবৃত্তের কেন্দ্র মানে এটা তো অর্ধবৃত্তস্থ করে এক সমকোণ, তাহলে এটা ব্যাস, তাহলে ব্যাসের মধ্যবিন্দু কেন্দ্র, ব্যাসটা কি অতিভুজ না? তাহলে অতিভুজ এবি এর মধ্যবিন্দু, তাহলে অতএব পরিকেন্দ্র মধ্যবিন্দু মানে কি? ভুজগুলোর যোগফল বাই 3, তার মানে 2, তার মানে 3,3, এটাই অ্যান্সার, পরিবৃত্তের কেন্দ্র। এই যে তোমার অ্যান্সারের ভাস হবে এরকম। ফাইনাল পরীক্ষায় যখন একটা প্রশ্ন অ্যান্সার করা হয়, স্যার যেন অ্যান্সার দেখে বোঝে যে তোমার মাথার ভিতরে ইউএমসির দোষ আছে, রাইট? হ্যাঁ, তাহলে 7 খ নম্বর কমপ্লিট। ক্লিয়ার? এবার আসো 7 গ নম্বর অঙ্কটা সচরাচর বইয়ের অঙ্ক, এটা রাইট? দেখো 7 গ নম্বর করে দিতে হবে কিনা দেখো একটু তোমরা, তারপরে বলে দিচ্ছি। সমীকরণ দেওয়া আছে x sec থিটা মনে হয় নাকি মাইনাস y cosec থিটা ইকুয়াল টু কে, মানে মাইনাস কে ইকুয়াল টু 0। এটা তো ইকুয়েশন নম্বর 1। আরেকটা সমীকরণ দেওয়া আছে x cos থিটা মাইনাস y sin থিটা ইকুয়াল টু বা মাইনাস কে cos 2 থিটা, এটা ইকুয়াল টু 0। ইকুয়েশন নম্বর 2। প্রশ্নে বলা আছে মূল বিন্দু হতে রেখাদ্বয়ের লম্ব দূরত্ব যথাক্রমে r1 এবং r2, রাইট? তাহলে 0 0 হতে 1 এর লম্ব দূরত্ব প্রশ্নে বলে দেওয়া আছে r1, তাহলে r1 ইকুয়াল, আর আমরা শিখেছি একটা বিন্দু থেকে একটা সরলরেখার লম্ব দূরত্ব মানে বিন্দুটা এই সরলরেখার উপরে বসিয়ে দিতে হবে। তাহলে 0 0 বিন্দুটা এই সরলরেখার উপরে বসিয়ে দাও। তাহলে 0 0 বিন্দু বসাতে এটা 0 এটা 0, তাহলে থাকলে উপরে মাইনাস কে ডিভাইডেড বাই রুট ওভার x এর সহগের বর্গ, দ্যাট ইজ sec স্কয়ার থিটা প্লাস y সহগের বর্গ, দ্যাট ইজ cosec স্কয়ার থিটা। অতএব আমার প্রমাণ করতে গিয়ে দেখবা, প্রমাণ করতে বলছে 4r1 স্কয়ার প্লাস r2 স্কয়ার ইকুয়াল টু k স্কয়ার। তাহলে অতএব এখানে মডুলাস দাও, নো প্রবলেম। অতএব r1 স্কয়ার ইকুয়াল টু বর্গ করলে k স্কয়ার ডিভাইডেড বাই sec স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ার থিটা, উভয় পক্ষকে বর্গ করে দিলাম। দিয়ে এটা একটু সিম্পলিফাই করবা, k স্কয়ার ডিভাইডেড বাই 1 বাই cos স্কয়ার থিটা প্লাস 1 বাই
সাইন স্কোয়ার থিটা। যে লসাগু করলে এটা উল্টে যাবে উপরে, তাহলে কে স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার থিটা ইন্টু